ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা ক্লাস 11-এর কেমিস্ট্রি সেমিস্টার 2-এর একটি সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সলভ করব। আগে দেখে নিই আমাদের এই প্রশ্নপত্রের সেটআপটা কেমন। আমরা জানি প্রশ্নপত্রে আমাদের 2 মার্কসের প্রশ্ন, 3 মার্কসের প্রশ্ন আর 5 মার্কসের প্রশ্ন থাকবে। সো 2 মার্কসের 5টা প্রশ্ন থাকবে। সেখানে প্রথম যে প্রশ্ন থাকবে সেটা থাকবে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা থেকে। দ্বিতীয় প্রশ্নটা থাকবে জৈব রসায়ন মানে অর্গানিক কেমিস্ট্রি থেকে। থার্ড প্রশ্নটা থাকবে হাইড্রোকার্বন থেকে এবং লাস্ট যে দুটো প্রশ্ন 4 এবং 5 নম্বর প্রশ্ন থাকবে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে। এবার যদি আসি 3 মার্কসের কোশ্চেন, তো 3 মার্কসেরও 5টা প্রশ্ন থাকবে। সেখানে প্রথম যে দুটো প্রশ্ন সেটা আসবে ইকুইলিব্রিয়াম থেকে, তৃতীয় প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা থাকবে রিডক্স রিয়াকশন থেকে এবং 4 আর 5 থাকবে হাইড্রোকার্বনস থেকে। আর একদম শেষে 5 নম্বরের দুটো প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা আসবে থার্মোডাইনামিক্স থেকে আর দ্বিতীয় প্রশ্নটা আসবে অর্গানিক কেমিস্ট্রি থেকে। আমাদের প্রথম প্রশ্ন হলো এনথ্যালপি কী এবং এনথ্যালপি ও আন্তঃশক্তির মধ্যে সম্পর্ক কী। প্রথমে আসি এনথ্যালপি কী। সংজ্ঞা বলছে কোনো সিস্টেমের আন্তঃশক্তির সঙ্গে ওই সিস্টেমের পিভি শক্তি যোগ করলে মোট যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকেই উক্ত সিস্টেমের এনথ্যালপি বা পূর্ণ তাপ বলে। কী বোঝানো হচ্ছে? কোনো সিস্টেম প্রতিটা বস্তুই হতে পারে। সিস্টেম হচ্ছে যেটাকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে। সাপোজ আমি একটা জলের বোতলকে নিয়ে পরীক্ষা করছি, তাহলে জলের বোতলটাই হচ্ছে এখানে সিস্টেম। এবার সাপোজ আমি একটা মানব দেহকে নিয়ে পরীক্ষা করছি, তাহলে মানব দেহটাই হচ্ছে সিস্টেম। অর্থাৎ যেটাকে নিয়েই পরীক্ষা করা হচ্ছে না কেন সেটাই সিস্টেম, আর বাদ বাকি অংশ হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিং। আন্তঃশক্তি কি? প্রতিটা সিস্টেমই তার নিজস্ব অবস্থানের জন্য বা অস্তিত্বের জন্য একটা শক্তি প্রাপ্ত হয়। সেই শক্তিটাই হচ্ছে সিস্টেমের আন্তঃশক্তি বা অভ্যন্তরীণ শক্তি। আর সিস্টেমের পিভি শক্তি কি? পি ফর প্রেশার বা চাপ, ভি ফর ভলিউম বা আয়তন। অর্থাৎ স্থির চাপে প্রতিটা সিস্টেমই একটা স্থির আয়তন প্রাপ্ত হয় এবং তার জন্য সেই সিস্টেমটা কিছু শক্তির অধিকারী হয়। সেই শক্তিটাই হচ্ছে পিভি শক্তি। তাহলে এখানে কি বলছে? সিস্টেমের যে এনথ্যালপি সেটা এই আন্তঃশক্তি আর পিভি শক্তিকে যোগ করলে যে মোট শক্তি পাওয়া যায় সেটাই হচ্ছে এনথ্যালপি। অর্থাৎ আমরা লিখতে পারি এইচ ইকুয়াল ইউ প্লাস পিভি। অর্থাৎ সিস্টেমের আন্তঃশক্তি ইউ আর পিভি শক্তি যে আছে সেটাকে যদি আমরা যোগ করি তাহলে যে শক্তিটা পাবো সেটাই হচ্ছে এইচ অর্থাৎ এনথ্যালপি। এবং এটাই হচ্ছে আমাদের এনথ্যালপি আর আন্তঃশক্তির মধ্যে সম্পর্ক। অথবাতে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, গিবস মুক্ত শক্তির সংজ্ঞা দাও এবং গিবস মুক্ত শক্তির সঙ্গে এনট্রপির সম্পর্ক ব্যক্ত করো। তো আসা যাক গিবস মুক্ত শক্তির সংজ্ঞায় বলা হচ্ছে গিবস মুক্ত শক্তি হলো একটি তাপগতীয় অবস্থার অপেক্ষক স্থির চাপ ও উষ্ণতায় সংঘটিত কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় যার হ্রাসের মান থেকে বোঝা যায় উক্ত প্রক্রিয়ায় সিস্টেম তার পরিবেশের উপর সর্বোচ্চ কী পরিমাণ নিট কার্য সম্পাদনে সক্ষম। তো এখানে কি বলা হচ্ছে? গিবস মুক্ত শক্তি হচ্ছে তাপীয় অবস্থার অপেক্ষক, মানে গিবস মুক্ত শক্তি অবস্থার উপর নির্ভরশীল। দ্বিতীয়ত বলা হচ্ছে স্থির চাপ স্থির উষ্ণতায় কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে যে প্রক্রিয়াটা প্রাকৃতিকভাবেই ঘটে। অ্যাজ আ এক্সাম্পল আমরা বলতে পারি এই যে তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে প্রবাহিত হয়, এই যে এই প্রক্রিয়াটি এটি ঘটাতে কিন্তু কোনো বাইরে থেকে কার্য করতে হচ্ছে না, এটা নিজে নিজেই ঘটছে। তো এটাকেই বলা হয় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় যার হ্রাসের মান দ্বারা, অর্থাৎ যার মান কমলে, যার মান কমা থেকে আমরা বুঝতে পারবো যে সিস্টেম তার পরিবেশের উপর সর্বোচ্চ কতটা নিট কার্য সম্পাদনে সক্ষম। নিট কার্য মানে ব্যবহারযোগ্য কার্য। এবার আসা যাক গিবস মুক্ত শক্তি আর এনট্রপির মধ্যে কি সম্পর্ক। দেখো, এটা হলো গিবস মুক্ত শক্তি ও এনট্রপির মধ্যে সম্পর্ক। এখানে জি হলো গিবস মুক্ত শক্তি বা প্রাপ্য শক্তি, অর্থাৎ যে শক্তিটা ব্যবহারযোগ্য শক্তি, যেটাকে কার্যে রূপান্তর করা যায়। এইচ হচ্ছে এখানে এনথ্যালপি বা যে সিস্টেমের মোট শক্তি। আর টিএস হচ্ছে অলভ্য শক্তি বা অব্যবহারযোগ্য শক্তি, যেটাকে কার্যে রূপান্তরিত করা যায় না। তাহলে সিম্পলি আমরা ব্যবহারযোগ্য শক্তি ইকুয়াল কি পাচ্ছি? সিস্টেমের মোট শক্তি মাইনাস অব্যবহারযোগ্য শক্তি। এখানে এই টি হলো উষ্ণতা আর এস হলো এনট্রপি, আর এটাই হলো গিবস মুক্ত শক্তি আর এনট্রপির মধ্যে সম্পর্ক। দ্বিতীয় প্রশ্নে আমাদের দুটো সেট দেওয়া আছে, যেই দুটো সেটে বেশ কয়েকটি আয়ন দেওয়া রয়েছে।
এবং বলা হয়েছে যে এই সেটগুলো থেকে সর্বাধিক সুস্থিত আয়ন ব্যাখ্যাসহ চিহ্নিত করতে। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে যে দুটো সেট রয়েছে, প্রথম সেটের সবকটা আয়নই হচ্ছে কার্বোক্যাটায়ন, কারণ এই সবকটা আয়নের যে কার্বন পরমাণু সেটা পজিটিভ চার্জযুক্ত। আর দ্বিতীয় সেটে যে কটি আয়ন রয়েছে এই সবকটি হচ্ছে কার্বো অ্যানায়ন, যেহেতু এই সবকটা আয়নের যে কার্বন পরমাণু সেটি নেগেটিভ চার্জযুক্ত। এখন আসা যাক প্রথম সেটগুলোতে, এর মধ্যে কোনটি সবথেকে সুস্থিত আয়ন আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা স্থায়িত্ব সম্পর্কিত রুলস জানতে হবে। সেই রুলসটি হলো ইলেকট্রন আকর্ষী গ্রুপ, যেমন C++N, NO2, BrClF, তো এই ইত্যাদি ইন্ডাকটিভ এফেক্ট -I দ্বারা কার্বো অ্যানায়নের ইলেকট্রন ঘনত্বকে ছড়িয়ে দেয়, অর্থাৎ ঘনত্বকে বাড়িয়ে দেয় এবং স্থায়িত্ব বৃদ্ধি করে। এটা কিন্তু কার্বো অ্যানায়নের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী গ্রুপের সংখ্যা যত বেশি হবে, কার্বো অ্যানায়নের স্থিতিশীলতা তত বেশি হবে। এবং এর ঠিক উল্টোটা হচ্ছে কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে। কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী গ্রুপ যত কম হবে, কার্বো ক্যাটায়নের স্থিতিশীলতা তত বেশি হবে। এখানে ইলেকট্রন আকর্ষী গ্রুপ মানে কি? ইলেকট্রনকে আকর্ষণ করে যে গ্রুপ। এবং ইন্ডাকটিভ এফেক্ট মানে হলো ইলেকট্রনকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা। যদি নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা -I হয় তাহলে সেটা বোঝাবে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। আর যদি পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট বা +I হয় তাহলে সেটা বোঝাবে ইলেকট্রনকে বিকর্ষণ করার ক্ষমতা। তাহলে মেন কথা যেটা হলো, কার্বো অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী গ্রুপের সংখ্যা যত বেশি হবে স্থিতিশীলতা তত বেশি হবে। আর কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা, ইলেকট্রন আকর্ষী গ্রুপের সংখ্যা যত কম হবে, কার্বো ক্যাটায়নের স্থিতিশীলতা ততই বেশি হবে। এবার যদি প্রশ্নে আসো, খুব সহজেই সলভ করা যাবে। দেখো এখানে এ নাম্বারে যতগুলো আয়ন রয়েছে সবই হচ্ছে কার্বো ক্যাটায়ন এবং Br এখানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী গ্রুপ। আমাদের দেখতে হবে যে কোনটাতে Br সব থেকে কম আছে। আমরা প্রথমটাই দেখতে পাচ্ছি একদমই Br নেই, অর্থাৎ এটারই কিন্তু স্থিতিশীলতা সব থেকে বেশি, কারণ যত কম থাকবে ততই স্থিতিশীলতা বেশি হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে বিতে আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে কার্বো অ্যানায়ন। এখানে ইলেকট্রন আকর্ষী গ্রুপ হচ্ছে Cl, তো Cl যত বেশি থাকবে এক্ষেত্রে স্থিতিশীলতা তত বেশি হবে। তো সব থেকে বেশি রয়েছে আমাদের ফোর্থ যে আয়নটা, অর্থাৎ CCl3। এখানে CCl3টাই সর্বাধিক স্থিতিশীল বা সর্বাধিক সুস্থিত আয়ন। অথবা নিম্নোক্ত রেজোনেটিং গঠনগুলির মধ্যে কোনটি বেশি সুস্থিত ব্যাখ্যা সহ উত্তর দাও। এখানে দুটো রেজোনেটিং গঠন দেওয়া আছে, এখানে আমাদের বলতে হবে কোনটি বেশি সুস্থিত। এটা নির্ণয় করার জন্য আমাদের দুটি নিয়ম সম্পর্কে জানতে হবে। প্রথম নিয়মটি হলো নন পোলার গঠন সংকেত ডাইপোলার গঠন সংকেতের চেয়ে বেশি স্থিতিশীল। এখানে নন পোলার গঠন সংকেত মানে কি? নন মানে নেই, আর পোল মানে চার্জ, মানে কোনো চার্জ নেই এমন গঠন সংকেত হলো নন পোলার গঠন সংকেত। যেমন প্রথম এক্সাম্পলটাই হলো নন পোলার গঠন সংকেত, কারণ এখানে কোনো চার্জ নেই। আর ডাইপোলার গঠন সংকেত মানে কি? ডাই মানে হলো দুটো, আর পোল মানে চার্জ, মানে দুটো চার্জ থাকবে এমন গঠন সংকেত, মানে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। যেমন দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে ডাইপোলার গঠন সংকেত, কারণ এখানে দুটো চার্জ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো যেটা বলা হচ্ছে যে ডাইপোলার যে এই গঠন সংকেত, এটা হচ্ছে এই যে নন পোলার গঠন সংকেত, এটি বেশি স্থিতিশীল বা বেশি সুস্থিত। আর দ্বিতীয় নিয়মে বলা হয়েছে যে গঠন সংকেতে সমযোজী বন্ধনের সংখ্যা বেশি সেই গঠন সংকেতের স্থিতিশীলতাও বেশি। যেমন প্রথম এক্সাম্পলটায় আমাদের গঠন সংকেত রয়েছে 3, 4, 5, 6, 6টা, আর দ্বিতীয়টায় 3, 4, 5, 6, 7, 7টা। অর্থাৎ কোনটি বেশি স্থিতিশীল? এখানে দ্বিতীয়টা, কারণ এখানে সমযোজী বন্ধন সংখ্যা বেশি। এবার এই দুটো নিয়মের ওপর ভিত্তি করেই আমরা এই প্রশ্নটা সলভ করব। আমরা যদি এক্সাম্পল দুটোকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম যে এক্সাম্পলটা সেটা হলো নন পোলার এবং দ্বিতীয় যে এক্সাম্পলটা সেটা হলো ডাইপোলার। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী আমাদের কোনটা বেশি সুস্থিত হবে? প্রথমটা, যেহেতু প্রথমটা নন পোলার। আর আমরা যদি সমযোজী বন্ধন সংখ্যা গুনি তাহলে প্রথম ক্ষেত্রে সমযোজী বন্ধন সংখ্যা হলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে সমযোজী বন্ধন সংখ্যা হলো 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। তাহলে কার বেশি সমযোজী বন্ধন সংখ্যা? প্রথমটার। তাহলে আমরা বলতে পারি প্রথমটা কিন্তু বেশি সুস্থিত। প্রশ্ন নাম্বার 3, রূপান্তর করো প্রোপাইন থেকে প্রোপানন। ঠিক আছে, এখানে তাহলে প্রোপাইন থেকে প্রোপাননে কনভার্ট করতে হবে।
তো এটা কিভাবে করা হয়? প্রোপাইন মানে হলো CH3C ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে প্রোপাইন। এবার এর সঙ্গে কী করতে হবে? জল যোগ করতে হবে, মানে H2 যোগ করতে হবে। এটাকে বলা হয় জল যোজন। এখানে কী কী পদার্থ লাগে? 20% H2SO4 প্লাস 1% HgSO4 আর 60 to 80% সেন্টিগ্রেড তাপমাত্রা। এখানে মনে রাখবে অ্যাসিটন মানেই হচ্ছে প্রোপানন, ঠিক আছে? অ্যাসিটন আর প্রোপানন একই। তো এই যে প্রোপাইন থেকে যে অ্যাসিটন তৈরি হয়, এটা কোন নিয়মে হয়? মার্কনিকফের নিয়ম অনুযায়ী হয়। মার্কনিকফের নিয়মটা কোন ক্ষেত্রে আসলে প্রযোজ্য? অপ্রতিসম অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে। এই যে আমাদের প্রোপাইন, এটা কিন্তু একটি অপ্রতিসম অ্যালকাইন। অ্যালকাইন কারণ এখানে ত্রিবন্ধন রয়েছে, আর অপ্রতিসম কারণ এই যে ত্রিবন্ধনের দুপাশে যে কার্বন রয়েছে তাদের যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেন সম সংখ্যক নেই। যেমন এই যে বাঁ পাশের কার্বনটা CH3 এর সঙ্গে সিঙ্গেল বন্ডে রয়েছে, এই কার্বনের কিন্তু কোনো হাইড্রোজেন নেই, কিন্তু এই ডান পাশের কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু দুপাশে যে হাইড্রোজেন সংখ্যা কিন্তু সমান নেই দুটো কার্বনের, তাহলে এটা অপ্রতিসম। এখন আসি মার্কনিকফের নিয়ম অনুযায়ী কি হবে। এই যে আমাদের জল, এই জলের যে একটা ঋণাত্মক অংশ আছে, একটা ধনাত্মক অংশ আছে। H2 এখানে কি ধনাত্মক অংশ হাইড্রোজেন, আর অক্সিজেন হচ্ছে ঋণাত্মক অংশ। তো এই যে ধনাত্মক অংশ হাইড্রোজেন, এটা কার কাছে যাবে? যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি, অর্থাৎ আমাদের ডান পাশে যাবে। আর অক্সিজেন, যেটা ঋণাত্মক অংশ অক্সিজেন, এটা কার কাছে যাবে? যে কার্বনের হাইড্রোজেন কম আছে। তো আমাদের বাঁ পাশে হাইড্রোজেন নেই, কম আছে, তো এই পাশে যাবে অক্সিজেন। তাহলে কি হবে? আলটিমেটলি তৈরি হবে, এই যে আমাদের নিচে দেখানো হয়েছে, এই যে অক্সিজেনটা কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, এবং অক্সিজেন সর্বদা কার্বনের সঙ্গে দ্বিবন্ধনে যুক্ত হয়, যেহেতু অক্সিজেন দ্বিযোজী। আর এই যে হাইড্রোজেনটা, এটা এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে CH3, আর এখানে ট্রিপল বন্ড ভেঙে গিয়ে তৈরি হয়েছে সিঙ্গেল বন্ড। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে সরাসরি করতে পারি মার্কনিকফের নিয়ম অনুযায়ী, কিন্তু এর মাঝখানে একটা ইন্টারমিডিয়েটও আসে। এটা করলেও চলবে, না করলেও কোনো সমস্যা নেই। এখানে কি হয় ব্যাপারটা? এখানে এই যে হাইড্রোজেনটা, এটা কিন্তু দুটো কার্বনেই যুক্ত হয় এবং তৈরি করে একটা দুস্থিত যৌগ, মানে আনস্টেবল, ঠিক আছে? এবং পরবর্তীকালে এটারই টটোমারিজম ঘটে এই অ্যাসিটন বা প্রোপাননটা তৈরি হয়। তো এটা সরাসরি করলে কিন্তু কোনো সমস্যা নেই, সরাসরিও করা যেতে পারে। নেক্সট আমাদের অথবাতে বলা হচ্ছে C4H8 আণবিক সংকেত বিশিষ্ট যৌগটির সম্ভাব্য সকল গঠনগত সমবায়বগুলো দেখাতে। অর্থাৎ এখানে আমাদের এই যে C4H8 এর বিভিন্ন যে আইসোমার, সেগুলো দেখাতে হবে, যেখানে কার্বন 4টে থাকবে, হাইড্রোজেন 8টা থাকবে, কিন্তু তাদের যে গঠনটা সেটা কিন্তু আলাদা আলাদা হবে। তো আমাদের এই যে C4H8, এটার মোটামুটি 5টা আইসোমার হয়। যেমন প্রথম ক্ষেত্রে আমরা দেখাতে পারি CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH2। এখানে কার্বন 4টে আছে, হাইড্রোজেন 8টা আছে। আবার আমরা যদি একটু বন্ডটাকে চেঞ্জ করি, তাহলে দ্বিতীয়টায় আমরা বলতে পারি CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এখানেও 4টে কার্বন, 8টা হাইড্রোজেন আছে। এখন যদি আমরা এই ডবল বন্ডটাকে আর চেঞ্জ করি, এটাকে ডবল বন্ড করি, তাহলে আবার কিন্তু সেই গঠনটা প্রথম গঠনের মতোই হয়ে যাবে। সো এটা করা যাবে না। তো আমরা আর কিভাবে করতে পারি? 3 নম্বরে আমরা করতে পারি CH3 সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 ডাবল বন্ড CH2। এখানেও খেয়াল করবে, এখানেও কিন্তু কার্বন 4টে আছে, হাইড্রোজেন 8টা আছে, এবং এখানে কিন্তু আর এইগুলো, এই দুটোকে ডবল বান্ড করলে সেই বিষয়টি একই দাঁড়াবে, তাই এইগুলোকে আমরা করতে পারি না। যে কোনো এই তিনটের মধ্যে যে কোনো একটাকেই ডবল বান্ড আমাদের করতে হবে, করে দেখাতে হবে। 4 নম্বর আমরা বলতে পারি এইভাবে, অনেকটা দেখো বর্গক্ষেত্রের মতো, CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, এইভাবে করে কিন্তু আমরা এই একটা বাক্সের মতো করতে পারি। এখানেও কিন্তু 4টে কার্বন, 8টা হাইড্রোজেন আর থাকবে। 5 নম্বর আমরা এইভাবে করতে পারি। এখানেও দেখো যে CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড। তো এরকমভাবে কিন্তু ত্রিভুজের মতো করে আমরা করতে পারি। এখানেও 4টে কার্বন, 8টা হাইড্রোজেন থাকবে। তো মোটামুটি এই 5 রকমভাবে আমরা এর গঠনগতটা দেখাতে পারি। এখানে সবকটারই কিন্তু গঠনগত আলাদা, ভিন্ন, কিন্তু এদের যে আণবিক সংকেত সেটা কিন্তু সেম। নেক্সট 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কার্বন ডাই অক্সাইডের তুলনায় কার্বন মনোক্সাইড অধিক বিষাক্ত কেন? প্রথমেই বলি, কার্বন ডাই অক্সাইড কিন্তু কোনো বিষাক্ত গ্যাস নয় প্রকৃতিগতভাবে। যদি কার্বন ডাই অক্সাইড মাত্রাতিক্ত হয়ে যায় তখনই সেটা বিষাক্ত হয়ে ওঠে, কিন্তু কার্বন মনোক্সাইড প্রকৃতিগতভাবেই বিষাক্ত, সেটা অল্প হোক আর বেশি হোক, সেটা কিন্তু বিষাক্ত একটা গ্যাস। এবার একটু কার্বন ডাই অক্সাইড সম্পর্কে জানা যাক।
কি বলছে, জীবাশ্ম জ্বালানি বা কার্বন ঘটিত পদার্থের দহনের ফলে এবং উদ্ভিদ ও প্রাণীর শ্বসন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। আবার উদ্ভিদ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে। কিন্তু মানুষের প্রয়োজনে বিপুল পরিমাণ কার্বন ঘটিত জ্বালানির দহন ও ক্রমাগত বনভূমি ধ্বংসের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কি, কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য নষ্ট হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। এবং এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, এর প্রধান প্রভাবটা পড়ছে গ্রিন হাউস প্রভাবে। এই যে উষ্ণতা যে দিন দিন বেড়ে যাচ্ছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটার জন্য কিন্তু মূলত দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই যে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত থাকে কার্বন ডাইঅক্সাইড, এবং গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইডের অবদানই কিন্তু প্রায় 50%। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকারক প্রভাব। এবার আসি কার্বন মনোক্সাইডের ক্ষতিকারক প্রভাবে। লেখা কি, এই বর্ণহীন গন্ধহীন গ্যাসটি প্রাণীজগতের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, কারণ রক্তের হিমোগ্লোবিনের প্রতি অক্সিজেন অপেক্ষা কার্বন মনোক্সাইডের আসক্তি বেশি। এই গ্যাস হিমোগ্লোবিনের সঙ্গে দ্রুত যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন নামক স্থায়ী যৌগ গঠন করে, ফলে হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস পায় ও অক্সিজেনের অভাবে প্রাণীর মৃত্যু ঘটে। আর কি বলছে, অল্প পরিমাণ কার্বন মনোক্সাইডের উপস্থিতিতে বমিভাব, মাথা ধরা, মাথা ঝিমঝিম প্রভৃতি উপসর্গ দেখা দেয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করার ফলে বিচার শক্তি নষ্ট হয়ে যায় ও দৃষ্টিশক্তি হ্রাস পায়। তাহলে কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইডের থেকেও অধিক ক্ষতিকারক, যেখানে প্রাণীদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের নেক্সট এবং লাস্ট 5 নম্বর প্রশ্ন হলো, সবুজ বিপ্লব কি প্রকৃত অর্থেই সবুজ? ব্যাখ্যা করো। আচ্ছা, এর উত্তর দেওয়ার জন্য আমাদের সবুজ বিপ্লব সম্পর্কে জানতে হবে। তাহলে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন কি? ভারতীয় অর্থনীতিতে পরিকল্পনার শুরু থেকেই কৃষির উপর কম বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে। প্রথম পরিকল্পনাতেই কৃষির উন্নয়নের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছিল। এই পরিকল্পনায় উৎপাদন বৃদ্ধিও বেশ ভালোই হয়েছিল। তবে ভারতের কৃষিতে উৎপাদন বৃদ্ধির ও কাঠামোগত উন্নয়নের দিক থেকে একটি বৈপ্লবিক পরিবর্তন পরিলক্ষিত হয় 60-এর দশকের দ্বিতীয়ার্ধে। 1966-67 থেকে 1970-71 সাল পর্যন্ত এদেশের কৃষিতে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি ভারতের অর্থনৈতিক ইতিহাসের আলোচনায় চিরস্মরণীয়। 1966-67 সালে খাদ্যশস্য উৎপাদিত হয় 75 মিলিয়ন টন, যেখানে তার আগের বছর কৃষি উৎপাদন বৃদ্ধি ঋণাত্মক ছিল। 1968-69 সালে এদেশে খাদ্যশস্যের উৎপাদন বেড়ে দাঁড়ায় 96 মিলিয়ন টন এবং 1970-71 সালে খাদ্যশস্যের উৎপাদন বেড়ে দাঁড়ায় 108 মিলিয়ন টন। সুতরাং 1966-67 থেকে 1970-71 এই 5 বছর সময়কালে এদেশের খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল বার্ষিক গড়ে 8.8% হারে। ভারতের কৃষিতেই অভূতপূর্ব পরিবর্তন সবুজ বিপ্লব নামে পরিচিত। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে সবুজ বিপ্লব হলো ভারতের কৃষিতে যে অভূতপূর্ব পরিবর্তন এসেছিল। এখানে বিপ্লব মানে হচ্ছে অভূতপূর্ব পরিবর্তন, আর সবুজ এখানে কিন্তু কৃষিকে বোঝাচ্ছে। মানে এখানে কিন্তু সবুজ বিপ্লবের যে সবুজ, এটা কিন্তু প্রকৃত অর্থেই সবুজকে নয়, কৃষিকে বোঝানো হচ্ছে। কৃষিতে যে পরিবর্তনটা এসেছিল, তাহলে আমরা বলতে পারি সবুজ বিপ্লব প্রকৃত অর্থে সবুজের নয়, কৃষির অভূতপূর্ব পরিবর্তনকে বোঝানো হয়েছে। তো বন্ধুরা, এখানেই আমাদের 2 নম্বরের প্রশ্ন শেষ হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।